ফয়সাল প্লিজ বলুন। কোন কোয়েশ্চেনটা আবার বলবেন? সেকেন্ড কোয়েশ্চেন কোন? হুম 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 হুম। ও আচ্ছা, ওইটা আমি দিয়ে দিব, ওটা আমি দিয়ে দিব কোন গ্রুপটা, ঠিক আছে? কে কোনটা করবেন, ওই যে মানে প্রায়োরিটি এনকোডারটা তো, রাইট? ওটা আমি দিয়ে দিব, ওটা এখনো দেইনি, ওটা আমি দিয়ে দিব। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসলাম। স্যার আমারও স্যার আমি C1 এ স্যার সেম কোশ্চেন স্যার। আমাদের স্যার ল্যাবে বললো যে ওই এক্সেল শিটের মানে লিস্ট অনুযায়ী আর কি নাম্বারটা হবে, মানে স্যার আমাদের মানে না না, আমার ওই আপনার সেকেন্ডটা ওইটা আমি, ওইটা এক্সেল শিটে লাগবে না, আমি ম্যানুয়ালি আপনাদের দিয়ে দিব কে কোন কাজটা করবে। না স্যার আমি স্যার C1 এ স্যার। ও C1, আর C1 এর তাহলে ল্যাব টিচারকে একটু জিজ্ঞেস করতে হবে C1 এ কে নিচ্ছেন দেন। তানিজা ম্যাম আর জানাতো স্যার। আচ্ছা আচ্ছা, উনারা কি কোনো এক্সেল শিটের মাধ্যমে এটা জেনারেট করতে বলছেন? হ্যাঁ মানে জেনারেট বলতে মানে বলছে যে 23 জনের যে এক্সেল শিট লিস্ট আছে ওই 23 জনের লিস্ট অনুযায়ী আর কি করেসপন্ডিং নাম্বার অনুযায়ী। যেহেতু এক্সেল শিটটা আপনারা পান নাই, তাহলে ম্যাডাম কাজ করতে পারেন যে ম্যাডাম আমরা তো এক্সেল শিটটা পাই নাই। না স্যার মানে এক্সেল শিটটা আছে স্যার, মানে আছে, তাহলে তো ঠিক আছে। অ্যাটেন্ডেন্স মানে স্যার মানে আমার সাপোজ আমার সিরিয়াল 3 নম্বরে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, ওখানে আপনার যেটা ওই লিস্ট আছে ওই লিস্ট অনুযায়ী 3 নম্বরে যা যেটা পড়ে সেটা আর কি। তাও আমি ম্যাডামের সাথে একটু কথা বলে নিই যে ম্যাডাম আমরা কি এটাই করব নাকি, অথবা ওই লিস্ট থেকে কপি পেস্ট করে টেবিলটার মধ্যে আপনারাই বসান, বসানোর পর ম্যাডাম যদি অথরাইজ নেন যে এই ওয়েতে আপনারা করবেন নাকি। কারণ হচ্ছে আপনারা যদি করার পর পরে দেখা যায় যে ম্যাডাম যেটা বলছেন আপনি সেটা বুঝেন নাই, পরে তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা পেনাল্টি হয়ে যাবে, বুঝেন নাই? সেই জন্য আপনারা যেটা করেন, এটা 2 মিনিটের কাজ, ঠিক আছে? এক্সেল থেকে ডেটাটাকে নিয়ে টেবিলটা বসায় ফেলেন, তারপর সেটা ম্যাডামদের থেকে অ্যাপ্রুভ নেন, আর আমি আমার গ্রুপে দিয়ে দিব, আমি করে দিব এক্সেলটা অ্যাপ থেকে বসায়, আমি বসাই স্টুডেন্টদেরকে দিই। মানে স্যার এক নাম্বার যেরকম স্যার মানে এক্সাম্পল যে বলে দিছিল যে মানে রোল নিয়ে এইভাবে করতে হবে, এখানে স্যার মানে শুধু মানে আমার রোল অনুযায়ী শুধু সিকোয়েন্সটা শুধু ওখানে ইন্ডিকেট করছে, আর তো কিছু না স্যার। এই তো না না, জি থ্যাংক ইউ স্যার। করেসপন্ডিং টিচারদের সাথে বলুন, ওনারা কোনো এক্সট্রা কিছু চায় নাকি সেটা ল্যাব টিচারদের সাথে কথা বলে ক্লিয়ার করে নিন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের বাকি ফ্রেন্ডরা আসুক, এই অবস্থায় আমরা ক্লাসটা তাহলে শুরু করি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা যে টপিকসটা নিয়ে ডিসকাশন করতেছিলাম সেটা হচ্ছে ল্যাক্স বিপ্লব, এবং একটু যদি মনে করে থাকেন তাহলে হয়তো মনে আছে আমরা বারবার বলতেছি এই টপিকসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই টপিকসটার উপর বেস করে আমাদের বাকি সকল টপিকসগুলো আসলে সিকোয়েন্সিয়াল সার্কিটে ডিজাইন হয়। তো সেই জন্য এগুলো বোঝা আমাদের জন্য খুবই দরকারি। তো সেটার জন্যই আমরা একটু ফার্স্টে একটু ওভারভিউ করে নিই, একটু মনে করার দেখার চেষ্টা করি ল্যাক্স বিপ্লবটা কি ছিল, যাতে এইটা নিয়ে আমাদের আর কখনোই কোনো কনসেপচুয়াল প্রবলেম না থাকে আর কি। আচ্ছা, তাহলে ফার্স্টে একটু মনে করে দেখেন, আমাকে একটু কোঅপারেট করবেন, একটু হেল্প করবেন বিভিন্ন সময়, যাতে আপনারা বুঝতেছেন না বা মনে আছে নাকি সেটা আমি জানতে পারি। ফার্স্টই হচ্ছে আমরা যে সার্কিটটা নিয়ে ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, এবং আমরা জানি সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেমোরি পার্ট, এবং মেমোরি ক্রিয়েট করার জন্য যে ডিভাইসটা ইউজ করা হয় সেটা হচ্ছে ল্যাচ বা ফ্লিপ ফ্লপ। তো ল্যাচ, আমরা যে ল্যাচ গুলো ডিজাইন দেখছিলাম, যেমন এসআর ল্যাচ দেখছিলাম, তো এসআর ল্যাচ দুই ভাবে ডিজাইন করা যায় আপনাদের যদি মনে থাকে। একটা ছিল কি বলেন, একটা ছিল কি নর গেট দিয়ে আর একটা ন্যান্ড গেট দিয়ে। তো নর গেট দিয়ে যখন আমরা এসএলএস ডিজাইন করতাম, তখন আপনাদের যদি মনে থাকে তাহলে হয়তো মনে আছে যে আমাদের এস আর আর এর উপর বেস করে আউটপুট যেটা সেট হতো, সেটা কিভাবে সেট হতো, যদি এস 1 হইতো আউটপুট 1 হইতো, এস 1 আর 0 হইতো আউটপুট 1 হইতো, এটাকে আমরা বলতাম সেট অপারেশন। আর যদি এস 0 আর 1 হইতো তাহলে আউটপুট 0 হতো, এটাকে আমরা বলতাম রিসেট অপারেশন, রাইট? আচ্ছা, তারপর আমরা দেখছিলাম দুটোটার ডেটাকে সেভ করার জন্য কি করতে হয়, যদি 0 0 দেই তাহলে সে কি করে, ডেটাকে সেভ করে। কিন্তু এখানের মধ্যে একটা রিজন ছিল যেটা আমাদের সবসময় অ্যাভয়েড করতে হয়, সেটা কি ছিল, কারো কি মনে আছে?
1 দিলে ইনভ্যালিড কন্ডিশন আসতো। তার মানে ইউজারকে বলা হয়তো যে তুমি কখনোই 1 দিবা না, কারণ 1 দিলে একটা প্রবলেম হয়ে যাবে। তো সেটা বোঝার জন্য আমরা নরমালি যে ডায়াগ্রামের মাধ্যমে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি বা অ্যানালাইসিস করতে পারি, সেটাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম। তার মানে টাইমের সাথে সাথে ইনপুটের উপর বেস করে আউটপুট কিভাবে চেঞ্জ হবে। যেমন কোয়াড্রেন্টসে যেমন আপনারা ভেক্টর ওয়েভ ফর্ম যেটা করেন, ওটা আসলে টাইমিং ডায়াগ্রামে আপনারা দেখেন। তো আমরা এখন যদি টাইমিং ডায়াগ্রামটাই দেখি আমাদের এই করেসপন্ডিং এসআর ল্যাচের, তাহলে সেটা কিরকম হবে তাহলে একটু দেখেন। মনে করেন দুইটা ইনপুট আছে এস আর আর, এই দুইটা ইনপুট কে দিবে? এই দুইটা দিবে ইউজার এস আর আর দিবে। এখন ইউজার যখন এস আর আর ইনপুটটা দিবে, তখন আমরা তাদেরকে বলে দিলাম যে তুমি তো ইনপুট দিবা দাও, কিন্তু কখনোই এস আর আর এর ভ্যালু কি দিবা না? 1 দিবা না। কেন 1 দিবা না? কারণ 1 দিলে লজিক্যাল ইনভ্যালিড আউটপুট আসবে। সুতরাং তুমি সব ইনপুট দাও, এই দুটো ইনপুট দিবা না। সেটার উপর বেস করে সে কি করলো? এস এর একটা ইনপুট দিল, ওকে, সময়ের সাথে সেটাকে ইনপুট দিচ্ছে, এবং সেইম ভাবে সে আর এর একটা ইনপুট দিবে। কিন্তু আর এর ইনপুট দেওয়ার আগে আমরা তাকে কি বলে দিছি? কখনোই যেন 1 না আসে। তাহলে ইউজার এবার আর এর একটা ইনপুট দিল। দেখেন আর এর ইনপুটটা কি ইউজার দিতে পারবে? না, কারণ হচ্ছে এটা যদি দেয় সে তো লজিক্যাল ইনভ্যালিড করে দিবে, তাহলে আর এর ইনপুট সে এভাবে দিতে পারে না। তাকে আমরা দিতে হলে অবশ্যই কি করতে হবে? আমরা যে ইনস্ট্রাকশন দিছি সে অনুযায়ী দিতে হবে, আদারওয়াইজ লজিক্যাল ইনভ্যালিড আউটপুট আসবে। তাহলে ইউজারকে আমরা বলবো যে ইনপুটটা দিতে হবে এমন ভাবে যেন দুইটা 1 কখনোই না আসে। তাহলে ইউজার সেটা ফলো করে যদি ইনপুটটা দেয়, তাহলে মনে করেন এরকম করে একটা ইনপুট দিল যাতে লজিক্যাল ইনভ্যালিড না আসে, কারণ লজিক্যাল ইনভ্যালিড আউটপুট আসুক এটা আমরা চাচ্ছি না। আচ্ছা, এবার তাহলে সে একটা ইনপুট মনে করেন এভাবে দিছে। দেওয়ার পর আমরা এখন দেখি এই ইনপুটের উপর বেস করে আউটপুটটা কিভাবে হবে। তাহলে আমরা কিউটাকে অ্যানালাইসিস করতেছি। তাহলে একটু আমাকে হেল্প করেন সবাই। এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, আউটপুট কি হবে? সেট। তাহলে আউটপুট হবে 1 সেট। ওকে, ডান। এবার দেখেন এই জায়গাটায় এসে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, তাহলে কি করবে? সেভ। সে সেভ করবে। তার মানে প্রিভিয়াস জায়গাটাকে ধরে রাখবে, আগে 1 ছিল 1টাকে সে ধরে রাখবে। এবার দেখেন এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তাহলে আউটপুটটা কি হয়ে যাবে? রিসেট। তার মানে 0 হয়ে যাবে, রাইট? এবার দেখেন এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, তাহলে সে কি করবে? এই জায়গাটা এসে সেভ। 0ই থাকবে। সেভ করবে। তার মানে রিসেট হয়ে 0 ছিল, 0টাকে সে ধরে রাখবে, রাইট? তারপর দেখেন এখানে এসে কি হইতেছে? এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, আউটপুটটা কি হবে বলেন? সেট হয়ে যাবে, রাইট? এবার দেখেন এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, তাহলে সে কি করবে? সেভ করবে। সে সেভ করবে। কাকে সেভ করবে? 1 হয়েছিল, সে 1টাকে সে সেভ করবে, রাইট? আর এর ভ্যালু 1, এস এর ভ্যালু 0, তাহলে কি হবে? রিসেট হয়ে যাবে। তার মানে আউটপুট 0 হয়ে যাবে। তাহলে এইভাবে করে ইউজারের এস আর আর যদি দেয় সেটার উপর বেস করে আমরা আউটপুটটা পেয়ে যাব। এটা হচ্ছে নর গেট দিয়ে যখন এসআর ল্যাচটা ক্রিয়েট করা হচ্ছে, একটি হাই ডিভাইস ক্রিয়েট করা হচ্ছে, তখন এভাবে হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি একটু মনে করে দেখি এসআর ল্যাচ যখন আমরা ডিজাইন করতাম ন্যান্ড গেট দিয়ে, তখন কনসেপ্টটা কিরকম ছিল? তখন আমরা যদি একটু মনে করে দেখি, আপনাদের খাতায় প্রবলেম লিখে রাখা উচিত ছিল বা লেখা হয়তো আছে। সেটা হচ্ছে S1 R0 হলে আউটপুট কি হইতো? সেট। S0 R1 হলে আউটপুট কি হইতো? রিসেট। এবার বলেন সেভ কোন কি দিয়ে হইতো? 1 হলে 1 হইলে সেভ হইতো। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট মনে রাখার। আর 0 হইলে কি করতো? ইনভ্যালিড। আগের বার যেখানে আমাদের 1 হলে ইনভ্যালিড হতো, ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করলে 0 দিয়ে ইনভ্যালিড হতো। তাহলে সেটার উপর বেস করে এবার যদি আমরা টাইমিং ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবল, আমাদের হয়তো মনে আছে। তাহলে আমরা যখন টাইমিং ডায়াগ্রাম দেখবো তখন ইউজারকে আমাকে বলতে হবে কখনোই তুমি 0 একসাথে দিতে পারবে না, কারণ তুমি যদি 0 একসাথে দাও তাহলে কি হবে? ইনভ্যালিড কন্ডিশন আসবে, তুমি এটা দিতে পারবে না। তাহলে ইউজার এবার দেওয়া শুরু করলো। তাহলে ইউজারকে আমি বলে দিলাম এস আর আর দুটোটাই তুমি কখনো একসাথে 0 দিবা না, বলে দিলাম। তাহলে এবার দেখেন ইউজার এবার ইনপুট দিচ্ছে। তাহলে আমার ইউজারের জন্য এটা হচ্ছে একটা এস, এটা হচ্ছে আর, আর একটা হচ্ছে আউটপুট আমি দেখবো। তো ইউজার এবার ইনপুট দিচ্ছে, এস দিল একটা ভ্যালু, ওকে, ইউজার একটা ইনপুট দিল। তো সে কখনোই দুইটা একসাথে কি দিতে পারবে না? একসাথে 0 দিতে পারবে না। তাহলে সে এবার আর দিচ্ছে। ওকে, দেখেন সে আর দিচ্ছে। সে দুইটা একসাথে 0 দিতে পারবে না, তাহলে কখনোই সে 0টা দিতে পারবে না। এটা হচ্ছে তার
বাইন্ডিংস, কারণ 0 দিলে ইনভ্যালিড আসবে, তাহলে সে ক্লিয়ার, এভাবে একটা ইনপুট সে আর এ দিল। তাহলে এবার আমরা দেখার চেষ্টা করব আউটপুটটা কিরকম হয়। ওকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বা প্রত্যেকটা টাইমের উপর বেস করে আউটপুটটা কিরকম হয়। দেখেন S1 R1, তাহলে সে কি সেভ করবে, সে আগে এটা কি অবস্থা, এটা হচ্ছে সেভ অবস্থা, তার মানে প্রিভিয়াস যে আউটপুট যে 0 থাকে সে 0টাকেই ধরে রাখবে। এবার দেখেন S1 R0, তাহলে আউটপুটটা এই জায়গায় গিয়ে কি হবে বলেন, সেট হবে, বলতে হবে সেট হবে। ওকে, এবার দেখেন S0 R1, তাহলে এই জায়গায় গিয়ে আউটপুটটা কি হবে, রিসেট হবে, তার মানে 0 হয়ে যাবে। এবার দেখেন এই জায়গায় 0 1 0 1 সব জায়গায় আছে, এই জায়গায় গিয়ে দেখেন S1 R1, তাহলে সে কি করবে, সে সেভ করবে। কাকে সেভ করবে, প্রিভিয়াসলি 0 ছিল 0টাকে সে সেভ করে রাখবে। এবার দেখেন S1 R0, তাহলে ওই জায়গাটাতে গিয়ে সে কি করবে, আউটপুটটাকে সেট করে দেবে। এইভাবে করে ইউজার ইনপুটের উপর বেস করে আমাদের আউটপুটটা ডিফাইন হবে। তো সেটাই আমরা যে ডায়াগ্রাম দিয়ে দেখলাম, এটাই হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, তার মানে সময়ের সাথে সাথে ইনপুটের উপর বেস করে আউটপুট কিভাবে চেঞ্জ হয় এটা আমরা দেখে ফেলছি, এটা টাইমিং ডায়াগ্রাম দেখে ফেললাম। তাহলে এবার একটু মনে করে দেখেন গেটেড এসআর ল্যাচ, এটা কনসেপ্টটা কিরকম ছিল, আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এসআর ল্যাচ একটু মডিফাই করলাম, সামনে একটা এন্ড গেট দিলাম। এটাতে সুবিধা কি হলো, একটা এনেবল পিন এসে গেছে। এনেবল পিনটা থাকলে সুবিধাটা কি, যখন এনেবল পিন 0 হবে তখন আমার কি হবে বলেন, এনেবল পিন 0 হলে কি হবে, একটু বলেন, এনেবল পিন 0 হলে কি হবে, নো চেঞ্জ হবে, প্রিভিয়াস যে আউটপুট ছিল সেটাই থাকবে, অলওয়েজ সেভ অপারেশনে থাকবে। কিন্তু যখন এনেবল পিনটা 1 হবে তখন আমার কি হবে, ইনপুটে যেটা আছে সেটার উপর বেস করে আমার আউটপুটটা চেঞ্জ হবে। তো এইটার এখানে এসআর ল্যাচের ট্রুথ টেবলটা কিরকম ছিল, আমরা জানি আমাদের নরমাল নর গেটের দিয়ে এসআর ল্যাচ যে সিস্টেম হইতো, গেটেড এসআর ল্যাচ একই রকমই ছিল, S1 R0 সেট, S0 R1 রিসেট, 0 0 দিলে সেভ, আর 1 1 দিলে ইনভ্যালিড। তার মানে আগে যেরকম ছিল ঠিক সেম ওয়েতে এখানেও আসলে গেটেড এসআর ল্যাচটা ডিজাইন হতো। তাহলে এটার টাইমিং ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি একই হবে এসআর ল্যাচ নর গেট দিয়ে যেটা ডিজাইন করছিলাম ওইটার মতোই। তাহলে আমরা একটু অন্যটা দেখি, সেটা হচ্ছে গেটেড এসআর ল্যাচ ন্যান্ড গেটেডটা দেখি, যেটা একটু ডিফারেন্ট যদি আপনাদের মনে থাকে। এখানেও একটা এনেবল পিন ছিল, এনেবল পিনের কনসেপ্টটা কি ছিল, এনেবল পিন যদি 0 হয় তাহলে আমাদের আউটপুট কি হবে, অলওয়েজ সেভ হয়ে থাকবে প্রিভিয়াস আউটপুটটা। আর এনেবল পিন যদি 1 হয় তাহলে কি হবে, ইনপুট আউটপুটটা চেঞ্জ হবে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখবেন। তাহলে এবার খেয়াল করেন, আমরা যদি এবার এসআর ল্যাচের মধ্যে এটার কনসেপ্টটা দেখি আপনাদের মনে আছে নাকি, এটার আউটপুটটা কিরকম করে চেঞ্জ হইতো, S1 R0 আউটপুট কি হইতো, 1 আর কেউ বলেন, S1 R0 আউটপুট কি হইতো, 0। এটার আউটপুটটা হইতো রিসেট। কেন রিসেট হইতো, কারণ আমাদের লাস্ট ক্লাস আমরা বারবার বলছি অ্যাক্টিভ লো ডিভাইস, হয়ে যায়। যারা যারা মনে থাকবে তারা অলওয়েজ অ্যানসারটা বলবে, তাহলে বুঝতে পারি যে আপনারা কতটুকু বুঝছেন বা কতটুকু মনে আছে। তো অ্যাক্টিভ লো ডিভাইস ছিল, তাহলে S0 R1 হইলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সেভ। এখানে ডিভাইসে সেভ করতে কি দিয়ে, 0 0 দিয়ে, আর 1 1 দিয়ে কি হইতো, ইনভ্যালিড হইতো। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি কিভাবে হইতো, সেটা আমরা লাস্ট ক্লাসে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করছি। ওকে, তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমরা সেট রিসেট সেভ এগুলো যদি বুঝি তাহলে এটা টাইমিং ডায়াগ্রামটাকে আমরা পারবো। তাহলে বলেন এখানের মধ্যে ওকে আমরা কি বলবো, ইউজারকে গেটেড এসআর ল্যাচ দিতেছো ভালো কথা, কিন্তু কখনোই দুটোটা ইনপুট একসাথে 1 1 দিবা না, দিলে একটা এরর হয়ে যাবে। তাহলে আমরা ইউজারকে বলে দিব যে তুমি এস আর আর কখনোই 1 1 দিবা না, দিতে পারবা না। তাহলে সেইটার উপর বেস করে মনে করেন একটা এনেবল পিন আছে, এনেবল পিনের ভ্যালুটা 0 আছে, তারপর এনেবল পিনের ভ্যালুটা 1 আছে, তারপর আবার 0 হয়ে গেল। আচ্ছা, এবার তার ইউজারের কাছে দুইটা ইনপুট দেওয়ার অপশন আছে, একটা কি এস আর একটা হচ্ছে আর, আর আমি দেখবো আউটপুট কিউ থেকে। তাহলে ইউজার একটা ইনপুট দিচ্ছে, সে ফার্স্টে এস দিল, তারপর আবার এস দিল, এবার সে আর দিচ্ছে, দুটোটা একসাথে 1 দেওয়া যাবে না, আগেই বলে দেওয়া হয়েছে। সে 1 দিল, ওকে, এভাবে করে সে ভ্যালু দিল।
এবার আমাকে কেউ একটু হেল্প করেন, যারা যারা বুঝতেছেন বা যারা যারা জানেন তারা একটু হেল্প করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কে কতটুকু বুঝতেছেন বা বুঝছেন। এগুলো অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছে, আমি জাস্ট একটু আপনাদের বেসিকটা একদম 100% ক্লিয়ার করে দেওয়ার জন্য এই জিনিসটা ডিসকাস করতেছি বারবার। তাহলে বলেন, ফার্স্ট এনেবল পিন 0 আছে, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তাহলে আউটপুট কি হবে? স্যার রিসেটে থাকবে স্যার। এনেবল পিন 0 তার মানে আউটপুট রিসেট বলবো না, তবে সেভ মোডে থাকবে। এনেবল পিন 0 তার মানে ইনপুটের উপর বেস করে আউটপুট হবে না, আগে যে আউটপুট ছিল সেটাই ধরে রাখবে। যদি 0 থেকে থাকে 0, যদি 1 থেকে থাকে 1, তার মানে যখন 1 হবে তখন কি আমরা দেখবো ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ। এর আগ পর্যন্ত কিন্তু যদি 1 থাকে 1 থাকবে, 0 থাকলে 0 থাকবে। ডান। এবার এনেবল পিন 1 হয়েছে, এবার আর এর ভ্যালু, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, তাহলে এটা কি হবে? সেট স্যার। ভেরি গুড, সেট হবে, ভেরি গুড। এবার বলেন এনেবল 1 আছে, এখানের মধ্যে এস 0 হয়ে গেছে, আরও 0, তাহলে সে কি করবে এখন? সেভ সেই নো চেঞ্জ সেভ করবে, সে সেভ যেটা ছিল সেটাকেই সেভ করে রাখবে। এবার দেখেন এস 0 আর 1, তাহলে সে কি করবে? স্যার রিসেট করবে স্যার। রিসেট করে দিবে, তার মানে আউটপুটটা 0 হয়ে যাবে। এবার দেখেন 0 0, তাহলে সে কি করবে? স্যার সে 0টাকেই সেভ করে রেখে দিবে, রাইট? এবার দেখেন S1 আর 0, তাহলে কি হবে বলেন? স্যার সেট করবে। S1 আর 0, তাহলে সে কি করবে? সেট সেট করবে। আচ্ছা, পুরা জিনিসটা বললেন, কিন্তু একটা কথা আপনারা কেউই মনে নাই, সেটা হচ্ছে এই ডিভাইসটা কি ডিভাইস ছিল? লজিক লো ছিল স্যার, পুরোটা লো লো ছিল। তাহলে ডিভাইস। কি বলতেছেন আপনারা, আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন তো এটা কি ধরনের ডিভাইস ছিল? অ্যাক্টিভ লো ডিভাইস, নট এ সিঙ্গেল পারসন। এই কথাটা বললেন যে স্যার এটা অ্যাক্টিভ লো ডিভাইস, তাহলে সেট রিসেট তো উল্টা হবে। এটা কি ডিভাইস ছিল? অ্যাক্টিভ লো। তাহলে দেখেন এনেবল পিন যতক্ষণ পর্যন্ত 0 ততক্ষণ 0, ঠিক আছে। এবার অ্যাক্টিভ লো ডিভাইস S1 আর 0, এটা কি করবে? রিসেট করবে। কেন কেউ বলতেছেন না? এরকম সিনসিয়ারলি তো মুশকিল, যারা সিরিয়াস তারা তো অ্যাটলিস্ট অ্যানসারটা বলতে হবে। 0 0 হলে কি করবে? সেভ করবে। S0 আর 1, তাহলে এবার কি করবে বলেন? সেট করবে। সেট করবে, ভেরি গুড। এবার বলেন 0 0 সে কি করবে? সে সেভ করবে। সেভ করবে। 1 0 সে কি করবে? সে রিসেট করবে। রিসেট করবে, কারণ এই ডিভাইসটা হচ্ছে অ্যাক্টিভ লো ডিভাইস। ওকে, অ্যাক্টিভ হাই হইলে আমরা যে বলছি S1 আর 0 হইলে সেট হয়। ওকে, এটা মনে রাখতে হবে, মনে নাই অনেকের। তাহলে এইভাবে করে আমরা যে কোনো ইনপুটের উপর বেস করে আউটপুটটা ডিজাইন করতে পারি। এবার আমরা আসি আমাদের মেইনটায়, যেটা ছিল আমরা লাস্ট দিন ডিসকাস করছিলাম জেকে ফ্লিপ ফ্লপ। তো আমি এখন জেকে ফ্লিপ ফ্লপ ড্র করতেছি, আমার সাথে সাথে সবাই হেল্প করবেন। তাহলে জেকে ফ্লিপ ফ্লপ আসছে কোথা থেকে? এসআর ল্যাবস থেকে। এসআর ল্যাবস থেকে জেকে ফ্লিপ ফ্লপটা কেন ডিজাইন করা হয়েছে? তার কারণ হচ্ছে এসআর ল্যাচের অনেকগুলা প্রবলেম ছিল। এই প্রবলেমটার মধ্যে একটা কি, এটার মধ্যে ইনভ্যালিড কন্ডিশন থাকতো। আরেকটা জিনিস সেটা হচ্ছে এটাকে ফ্লিপ ফ্লপ কেন বলা হয়েছে, কেউ একটু বলেন? ক্লক পালস। হ্যাঁ, আমাদের আগের যে সিস্টেমটা ছিল এগুলোর মধ্যে এনেবল পিন ছিল। এই এনেবল পিনের মধ্যে আমি যদি ক্লক পালস দিয়ে দিই তখন সেটাকে বলা হবে ফ্লিপ ফ্লপ। তার মানে আমার ইনপুটের উপর বেস করে আউটপুট যে আপডেট হবে সেটা অটোমেটিক্যালি হবে। এভাবে ম্যানুয়ালি আমাকে এনেবল পিনটাকে দিতে হবে না, অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পর পর ইনপুটের উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন তাহলে এটা দেখার চেষ্টা করি। তাহলে ফার্স্টে এটা ছিল এস, এটা ছিল আর, আমাদের মনে আছে এটা এস ইন্টারনাল, এটা আর। তো এখানের মধ্যে কি করা হয় ফ্লিপ ফ্লপে? গেটেড এসআর ল্যাচে ফার্স্টে কি করে, এখানে একটা এন্ড গেট নেওয়া হয়, দুইটা পিনের মধ্যে শর্ট করে কি করে, এখানে একটা ক্লক পাস দেয়, তাহলে এটা কি হয়ে গেল? একটা ফ্লিপ ফ্লপ। এবার এটা যদি আর হয়, এটা যদি এস হয়, এটা হবে এসআর ফ্লিপ ফ্লপ। এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে এটাকে মডিফাই করা হয়েছে। মডিফাইটা কিভাবে করা হয়েছে? আর এর জায়গায় কে দেওয়া হয়েছে আর এস এর জায়গায় জে দেওয়া হয়েছে। এখানে আরেকটা মডিফিকেশন ছিল, কেউ কি বলতে পারেন সেই মডিফিকেশনটা কি? ফিডব্যাক। স্যার ফিডব্যাক আনছে। ফিডব্যাকটা তার মানে কিউ থেকে ফিডব্যাক করে কে তে আনা হয়েছে এবং কিউ বার থেকে ফিডব্যাক করে জে তে আনা হয়েছে। এই কনফিগারেশনটাকে বলা হয় জে কে ফ্লিপ ফ্লপ। এবং এটা সবচেয়ে বড় সুবিধাটা কি, এটার মধ্যে কোনো ইনভ্যালিড কন্ডিশনটা থাকে না। তো এটার মধ্যে ট্রুথ টেবিলটা আপনাদের কি মনে আছে? জে আর কে, এটার মধ্যে জে যদি 1 কে যদি 0 হয় আউটপুটটা কি হইতো? সেট। জে মানে স্যার আরেকটা ইয়া হবে না, J1 K0 হলে আউটপুট হইতো সেট, J0 K1 হলে আউটপুট কি হইতো? রিসেট। দোনোটা 0 হলে কি করতো? সেভ। এবং যদি দোনোটা 1 হইতো তখন এখানে কি হইতো? টগল অপারেশন হইতো। এই জিনিসটাই ছিল
আলাদা একটা অবস্থা। আর এটার মধ্যে এটা একটা অ্যাক্টিভ হাই ডিভাইস ছিল, আমরা যখন লাস্ট ক্লাসে দেখছিলাম তখন আমরা দেখছিলাম। তাহলে সবাই ট্রুথ টেবিলটা বলেন কি হবে? আগের আউটপুট এটা কিন্তু প্রিভিয়াস আউটপুট, মনে আছে হয়তো, এটা প্রেজেন্ট আউটপুট। আগেরটা 0, K0 কি করবে? সেই 0 থাকবে 0 0 1, তার মানে সে কি করবে? রিসেট 0 0 রিসেট 1 0, তার মানে সে কি করবে? সেট 0 1 1, সে কি করবে? টগল, তার মানে আগেরবার 0 ছিল এখন কি হয়ে যাবে? 1 1 0 0, সে কি করবে? সেভ, তার মানে 1 ছিল এখনো সে কি থাকবে? 1। দেখেন 0 1, তাহলে কি হবে? রিসেট 1 0, সে কি করবে? সেট 1 1, সে কি করবে? টগল, আগে 1 ছিল এখন কি হয়ে যাবে? 0। ওকে, এটাই হচ্ছে এটা ট্রুথ টেবিল, যেটা আমরা লাস্ট ক্লাসে স্টেপ বাই স্টেপ ডিসকাশন করছিলাম। এবার বলেন এটা টাইমিং ডায়াগ্রামটা আমরা কিভাবে দেখব? তাহলে এই ট্রুথ টেবিলের উপর বেস করে আমরা টাইমিং ডায়াগ্রাম দেখব। এবার কি ইউজারকে বলতে হবে কোন ইনপুট না দাও? এবার কি ইউজারকে না দেওয়ার কথা বলতে হবে না, কারণ এবার কোনো ইনভ্যালিড কন্ডিশনই নাই। কিন্তু এখানে আমরা একটা জিনিস মনে রাখার ছিল, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা যখন এখানে ক্লক পালস দেই, ক্লক পালসের মধ্যে 3টে স্টেপ আছে। একটা হচ্ছে এটার পজিটিভ পার্ট, বা মানে ভ্যালুটা যখন ক্লক পালস যখন 0 থেকে 1 হয় সে একটা পার্ট, একটা হচ্ছে এটার লেভেলের পার্টটা, আরেকটা হচ্ছে এটার ভ্যালু যখন 1 থেকে 0 হয় সেই পার্টটা। ওকে, তো যখন ক্লক পালসের ভ্যালুটা 0 থেকে 1 হয় সেই পার্টটাকে বলা হয়, আমরা হয়তোবা নামটা মনে আছে, সেটাকে বলা হয় পজিটিভ এজ। আমরা হয়তোবা জানি যে কোন একটা কিনারাকে বলা হয় এজ। তাহলে দেখেন এখানে 0 থেকে 1 হচ্ছে, ভ্যালুটা বাড়তেছে, সেজন্য সেই হিসেবে এটাকে নাম বলা হয়েছে পজিটিভ এজ। ভ্যালুটা যদি 1 থেকে 0 হয় তখন সেটাকে বলা হবে নেগেটিভ এজ, কারণ পজিটিভ থেকে নেগেটিভে চলে যাচ্ছে বা হাই থেকে লোতে চলে যাচ্ছে। আর লেভেল যেটা থাকে সেটা কিন্তু লেভেলই বলে। যখন আমরা একটা ক্লক পালস দেই কোন একটা ফ্লিপ ফ্লপে, ক্লক পালসের পুরোটা সময় পর্যন্ত কিন্তু আমার ক্লক পালসটা থাকে না, তার মানে পুরো সময় পর্যন্ত কিন্তু আমার ইনপুটের উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হয় না। ক্লক পালসের এই 3টা ক্রাইটেরিয়া যে কোনো একটা পোরশনে গিয়ে আমার ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ হয়। নরমালি পজিটিভ আর নেগেটিভ এজটা ইউজ করা হয়, আমরা দেখবো বিভিন্নটাই কিভাবে এটা করা হয় বা এজ ট্রিগারিং ডিভাইসটা কিভাবে করা হয়। এটা মেইন কনসেপ্ট যেটা ইন্টারনাল সার্কিটের মাধ্যমে এমন ভাবে সিস্টেমটা ডিজাইন করা হয় যে আমি যদি একটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ ডিজাইন করি, ক্লক পালসে শুধুমাত্র পজিটিভ এজের জন্যই একটা চিকন পালস যাবে। তার মানে খেয়াল করেন আমরা যে বলতেছি শুধুমাত্র পজিটিভ এজের জন্য চিকন পালস যাবে। যদি আমি নেগেটিভ এজ ট্রিগার ডিভাইস বলি তাহলে নেগেটিভ এজের জন্য তখন শুধুমাত্র একটা চিকন পালস যাবে। আর বাকি সব সময় ভ্যালুটা কি থাকবে? বাকি সকল সময় ভ্যালুটা থাকবে 0। তাহলে আমরা ধরলাম আমরা পজিটিভ এজ ট্রিগার ডিভাইস করব, তার ইন্টারনাল সার্কিটের মাধ্যমে এখানে আসলে কি হবে? একটা চিকন পালস হবে, আর বাকি সকল সময় ভ্যালুটা 0। তাহলে খেয়াল করেন আমরা যদি পজিটিভ এজ ট্রিগার ডিভাইস বলি তার মানে প্রত্যেকটা ক্লক পালসে শুধুমাত্র পজিটিভ এজের সময়ই আমার এখানে পালস থাকবে ইন্টারনাল সার্কিটের মাধ্যমে। আমরা ক্লক পালস দিব কিন্তু সার্কিটের মডিফিকেশনের মাধ্যমে, ইন্টারনাল সার্কিটের মাধ্যমে শুধুমাত্র যখন পজিটিভ এজটা আসবে তখনই শুধুমাত্র আমার কি হবে? আমার এখানের মধ্যে একটা পালস আসবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, আপনাদের সেকশনে যে সিআর আছে তারা সব ফ্রেন্ডকে বলে দিবেন। আমি খুব ভেরি ইম্পর্টেন্টলি এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো অ্যাটেন্ডেন্সটা ক্যালকুলেট করব। কেন? কারণ এই টপিকসগুলো যখন কেউ স্টুডেন্ট বলবে স্যার আমি বুঝতেছি না, এই না সেই না, বাট দেখবো সে ক্লাসই করে নাই, আমি কিন্তু তাকে ওইভাবে সিরিয়াসলি দেবো না। আমি তাকে বলবো তুমি নিজে বুঝে আসো, তারপর আমি তোমাকে হেল্প করবো। কারণ যে স্টুডেন্ট ক্লাসই করে না তাকে আমি কি বুঝাবো? এটা হচ্ছে কথা। তো আপনাদের সব ফ্রেন্ড যারা যারা ক্লাস করতেছে না, আমি দেখছি লাস্ট কয়েকদিন ধরে খুব ইরেগুলার, হয়তো এক্সাম শুরু হয়েছে, এই জন্য একটা কথা তাদেরকে বলে দিবেন যে ইচ এন্ড এভরি সাবজেক্ট ইজ ইম্পর্টেন্ট এন্ড ইচ এন্ড এভরি এক্সাম ইজ ইম্পর্টেন্ট। এখন যে এক্সামের জন্য আরেকটা ক্লাস মিস করতেছে, একসময় এই এক্সামের জন্য বাকি সবগুলা মিস হয়ে যাবে। তো সবগুলা নৌকায় পা দিয়ে একসাথে না চলে সুন্দর সুন্দর একটা 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 করে আগাইতে হয় আর কি, সুন্দর করে আগাইতে হয়। এই যে এখন তারা একটাকে ছেড়েই দিতেছে, এটাতে কিন্তু তারা যেটা হবে সেটা হচ্ছে মারাত্মক বিপদে পড়বে। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে একটু খেয়াল করেন আমরা ক্লক পালসে যখন পজিটিভ এজ আসবে, ওকে, তখন আমাদের শুধুমাত্র ইনপুটের উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হবে। তাহলে বাকি সময় ক্লক পালস কি থাকবে? 0 থাকবে। তাহলে দেখেন আমরা ক্লক পালস দিব কিন্তু এটা কিন্তু মডিফিকেশন সার্কিট ইন্টারনালি কি হবে? একটা এজ ট্রিগারিং সার্কিট হয়ে যাবে। তাহলে বলেন এখন ইউজার যখন ইনপুট দিচ্ছে, মনে করেন একটা ইনপুট দিল ইউজার, সবাই এটা ড্র করে নিতে পারেন বা ছবি তুলে নিতে পারেন যেভাবে আপনাদের কমফোর্টেবল। এরকম একটা ইউজার ইনপুট দিল, এখন ইউজার ইনপুট দিতেছে জে আর কে, এটার উপর বেস করে আউটপুট কি হবে সেটা আমরা এখন ড্র করার চেষ্টা করব। ওকে, তাহলে আমাকে একটু বলেন এখানে জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0, আউটপুট কি 1 হয়ে যাবে?
কেউ একটু বলেন জি এর ভ্যালু 1 কে এর ভ্যালু 0 আউটপুট কি 1 হবে? জি স্যার সেট হবে। হ্যাঁ কি বুঝাইলাম এতক্ষণ? না স্যার হবে না স্যার তার ক্লক কারণ পালস কি তো নাই, হবে না। ক্লক ক্লকই তো জিরো। রাইট স্যার ক্লক 0 স্যার ক্লক তো 0 নাই স্যার। ক্লক যদি 0 হয় ইনপুট উপর বেস করে আউটপুট চেঞ্জ হয় না, কারণ আমাদের যে জেকে ফ্লিপ ফ্লপের কনসেপ্টটা ছিল আপনাদের যদি মনে থাকে ক্লক 0 হইলে এটার আউটপুট তো 0, এটা তো সেভ মোডে চলে যায়। এন্ড গেটের আউটপুট 0 না, তাহলে এসআর এর কারণ এসআর ল্যাচের কারণে এটা তো সেভ মোডে চলে যায়। তাহলে যখন ক্লক পালস নাই তখন ইনপুট যে চেঞ্জ আসলে আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। আউটপুট অলওয়েজ কি করবে, প্রিভিয়াস যে আউটপুটটা ছিল সেটাকেই সে ধরে রাখবে। প্রিভিয়াসলি 0 থাকলে 0 কেই ধরে রাখবে। শুধুমাত্র আমার ইনপুটের বেস করে আউটপুট চেঞ্জ হবে কখন, যখন ক্লক পালসটা আসবে। আমরা যেহেতু পজিটিভ এজ ট্রিগার ডিভাইস বলতেছি, তাহলে যখন পজিটিভ এজ আসবে ঠিক সেই মোমেন্টে আমার কি হবে, ইনপুটের উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হবে। ইভেন ক্লক পালসের লেভেল বা এই যে একদম এজ ছাড়া বাকি কোনো সময়ও কিন্তু ইনপুটের উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হবে না। কেন? কারণ শুধুমাত্র পজিটিভ এজের জন্য এখানে কিন্তু একটা ইম্পালস ক্রিয়েট হয় ইন্টারনাল সার্কিটের মাধ্যমে। সেই জন্য আমাকে এটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র যখন ক্লক পালসের পজিটিভ এজ থাকবে, যখন আমি পজিটিভ এজ ট্রিগার ডিভাইস করতেছি, পজিটিভ এজ যখন আসবে তখনই শুধুমাত্র ইনপুটের উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হবে। তাহলে এই যে মাঝখানে একটা জি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল, যেহেতু এখানে ক্লক পালস আসলে কি 0, তার মানে সে কিন্তু আসলে ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ হবে না, সে সেভ মোডে চলে যাবে, সেভ মোডে থাকবে। প্রিভিয়াসলি আউটপুট যদি 0 থাকে 0 কে সেভ করে রাখবে। কখন চেঞ্জ আসবে, যখন ক্লক পালসের পজিটিভ এজটা আসবে। পজিটিভ এজ আসার সাথে সাথে জি এর ভ্যালু 1 কে এর ভ্যালু 0, তাহলে কি অপারেশনে যাবে, স্যার 1 পাবো। সেট হয়ে যাবে। ডান। এবার দেখেন ক্লক পালসের এর মাঝখানে জি এর ভ্যালু 1 হয়ে গেল, তাহলে কি এখন টগল হবে? জি এর ভ্যালু 1 কে এর ভ্যালু 1 হলে এখন কি টগল হয়ে যাবে? না স্যার প্রিভিয়াস আউটপুট থাকবে, কারণ কোনদিনও টগল হবে না। রাইট, কারণ হচ্ছে এখানে যে ক্লক পিনটা সেটার ভ্যালু তো 0, পালস নাই। তাহলে অবশ্যই আউটপুটটা কি করবে, এখানে আগেরটাতে রয়ে যাবে। ইনপুট চেঞ্জ হয়েছে কিন্তু সেগুলো জানে না। ইনপুট সে চেঞ্জটা চেক করবে কখন, শুধুমাত্র যখন ক্লক পালস থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে মনে করেন অনেকটা এরকম, আমার একটা ক্যামেরা আছে মোবাইল ঘরের মধ্যে, ক্যামেরা দিয়ে আমি 10 সেকেন্ড পর 10 সেকেন্ডের মাঝখানে ক্যামেরা এখানে ভিতর চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, কেউ কিছু জানেও না। বুঝতে পারছেন? জাস্ট লাইক দ্যাট। তো বেসিক্যালি আমরা যদি এবার চিন্তা করি, তাহলে এখানে যখন ক্লক পালস আবার আসবে ঠিক সেই সময় ইন্টারনালি একটা ইম্পালস যাবে। এটা কিন্তু অরিজিনালি আমরা দেখবো না, এটা আমরা কখনোই দেখবো না, আমি জাস্ট বোঝানোর জন্য এটা ড্র করতেছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু ইন্টারনাল সার্কিটের মাধ্যমে হবে। আমরা ইনপুটে দিব এই ক্লক পালস অলওয়েজ, কিন্তু আমরা জানি শুধু পজিটিভ এজের যখন করতেছি পজিটিভ এজের জন্য এখানে চেঞ্জটা আসবে। তাহলে পজিটিভ এজ যখন আসলো তখন এখানে জে এর ভ্যালু কি 0, কে এর ভ্যালু 1, তাহলে এখন কি হয়ে যাবে, স্যার রিসেট হবে স্যার। রিসেট হয়ে যাবে। ভেরি গুড, রিসেট হয়ে যাবে। এবার দেখেন ইনপুট চেঞ্জ হয়ে গেছে কিন্তু ডাজন্ট ম্যাটার, সে অলওয়েজ চেক করবে কখন, ক্লক পালস যখন আসবে। ক্লক পালস আসলো পজিটিভ এজ, তাহলে জি এর ভ্যালু 1 কে এর ভ্যালু 0, আউটপুট আবার কি হবে, সেট হয়ে যাবে। ওকে, এবার দেখেন এর মাঝখানে ইনপুট চেঞ্জ হলো, ডাজন্ট ম্যাটার, আবার যখন ক্লক পালস আসবে তখন ইনপুটটা চেঞ্জ, ইনপুটের বেস করে আউটপুট চেঞ্জ হবে। ইনপুট কি 0, আউটপুট 0, তাহলে সে কি করবে বলেন, সেভ হবে। প্রিভিয়াস আউটপুটকে সেভ করে রাখবে। তারপরে ক্লক পালসে দেখেন J1 K1, তাহলে আউটপুটটা কি হবে, টগল হবে 0 হবে। তার মানে আউটপুট 1 ছিল, এখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার স্যার K1 বলেন। স্যার এই মিডলে স্যার চেঞ্জ আসলো না একটু ক্লক পালসে, জে এর কোথায় ভ্যালু বলেন? 0 আর কে এর ভ্যালু 1, J এর ভ্যালু 0, K এর ভ্যালু কে কোথায় এর 1? ভ্যালু 1 ক্লক পালসের মধ্যখানে। এই যে এটা হ্যাঁ এই পোরশনটা। জি স্যার। এটার জন্য কি কাজ করবে আপনি বলেন তো? দেখেন সাদমান, এই সময় কিন্তু কাজ করবে না, কারণ ক্লক পালসে শুধুমাত্র পজিটিভ এজ যখন আসবে তখনই সে কাজটা করবে, বাকি সময় তো ক্লক পালস ভ্যালু 0। তাহলে ক্লক পালসের ডিউরেশনের মাঝখানেও যদি ভ্যালু চেঞ্জ হয় এটা কিন্তু ডাজন্ট ম্যাটার, কারণ ক্লক পালসে সে শুধু চিনবে কোনটা, আমরা যে এজটাকে নিয়ে কাজ করতেছি সেই এজটা। এই জন্য ইচ্ছা করে এটা আমি দিছি, শুধুমাত্র এজটার সময় এখানে পালস থাকবে, আর বাকি সময় কিন্তু ইন্টারনালি কোনো পালস সে পাবেই না। ক্লক পালসের মাঝখানে কিন্তু এগুলো আসলে কিছু পাইতেছেই না, কারণ এই সময় ক্লক পালস আসলে 0ই আছে। শুধুমাত্র আমরা যখন বলবো পজিটিভ এজ, বা আমরা যখন ডিজাইন করবো পজিটিভ এজের জন্য, পজিটিভ এজের জন্যই এখানে পালসটা থাকবে। বুঝতে পারছেন এবার সাদমান? জি স্যার বুঝতে পেরেছি। তাহলে এবার দেখেন এখানে যদি 1 হয় তাহলে শুধুমাত্র এজটার সময় এখানে চেঞ্জটা থাকবে, তাহলে ভ্যালুটা 0 থেকে 1 হয়ে যাবে। এবার ডিউরিং দ্য ক্লক পালস দেখেন এখানে যদি 1-0 হয়ে যায় কিচ্ছু আসে যায় না, কারণ ক্লক পালস কিন্তু পজিটিভ এজের জন্য চেঞ্জ হবে, বাকি এজের জন্য কিন্তু বা বাকি সময়ের জন্য এটা কিন্তু চেঞ্জ হবে না। তার মানে সে এটাকে সেভ করে রেখে দিবে। এভাবেই
আমরা আসলে কি করতে পারি, একটা জেকে ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে পারি এবং জেকে ফ্লিপ ফ্লপের ক্লকটা কাজটা কি এটাই বুঝতে পারলাম যে আমরা যদি ক্লক পালসের মাঝখানে কোনো ইনপুট চেঞ্জও করে ফেলি তাহলে আমার আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। তার মানে আমাদের এখানে একটা সুবিধা আছে, ইনপুটে যদি কোনো ফ্ল্যাকচুয়েশন থাকে, মনে করেন আপনি একটা সুইচ দিয়ে ইনপুট দিয়েছেন, ইনপুটটার মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন ইনপুট এসে গেল, কোনো সমস্যা নেই, ইনপুটটা ফ্ল্যাকচুয়েটেড হয়ে আবার যদি ক্লক পালস আসার আগ পর্যন্ত ঠিক হয়ে যায় তাহলে আমরা যেটা দিছিলাম সেটাই আবার পারফেক্টলি পেয়ে যাব। তো এই জিনিসটা আমার ক্লক পালসের সবচেয়ে বড় সুবিধা বা ফ্লিপ ফ্লপের সবচেয়ে বড় সুবিধা। তার মানে হচ্ছে আপডেট যেটা হয় সেই আপডেটটা সে কি করতে পারে, সে ডিরেক্টলি লাইভ আপডেট করে না, রিয়েল টাইম করে না, সে 1 সেকেন্ড পর পর আপডেটটা করে। তার মানে 1 সেকেন্ড পর পর ইনপুটটা নেয় এবং সেটার উপর বেস করে আপডেটটা সে করে থাকে। এই যে আমরা কনসেপ্টটা ডিসকাস করলাম ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, তাহলে জেকে ফ্লিপ ফ্লপের কনসেপ্টটা কি আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে? জেকে ফ্লিপ ফ্লপের কাজটা কি আমরা সবাই বুঝতে পারছি তাহলে? জি স্যার। তাহলে জেকে ফ্লিপ ফ্লপ আমাদের আর কোনো কনফিউশন থাকবে কখনো? তাহলে ইনশাআল্লাহ আমাদের জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে এবার আমরা জেকে ফ্লিপ ফ্লপের একটু মডিফাইড ভার্সনটা ডিসকাস করব। স্যার আগের গ্রাফগুলো কি আছে স্যার নাকি মুছে ফেলেছেন? কোনটা বলেন তো? স্যার যে প্রথম তিনটা স্যার, তাহলে একটু ছবি করে নিতাম। ছবি তো সাথে সাথে তোলা উচিত। আচ্ছা স্যার লেকচার তুলতেছিলাম স্যার, তখন কমপ্লিট করতে পারি। ঠিক আছে ঠিক আছে। স্যার নেগেটিভ এজ উল্লেখ থাকলে কি আমরা নেগেটিভ পালস নিয়ে করব না? নেগেটিভ এজ হলে নেগেটিভ ইনপুট পালস আসবে কিন্তু আউটপুটে পজিটিভ আসবে। নেগেটিভ এজ ট্রিগার ডিভাইসটা আসলে পজিটিভ এজ করেই তারপর করা হয়। ওকে, নেগেটিভ এজ হলো নেগেটিভ এজের জন্য তখন কাজ করবে, বুঝতে পারছেন? মনে করেন নেগেটিভ এজের জন্য আমরা কাজ করতেছি, নেগেটিভ এজ যখন আসবে ঠিক তখন পালসটা আসবে। ওকে, দাঁড়ান আমি একটু ওকে দেখাই দিই কোনটা বলতেছিল, কোনটা একটু বলবেন, কোনটা চাচ্ছিলেন? স্যার এই যে নর গেট এন্ড গেট ফার্স্টের থেকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, কুইক করেন, এভাবে পিছিয়ে গেলে তো আমরা স্লো হয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে নর গেটের। জি এটা হচ্ছে ন্যান্ড গেটের। জি স্যার ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে গেটেড এসআর ল্যাচের টাইমিং ডায়াগ্রাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ টাইমিং ডায়াগ্রাম তো আমরা দেখছি। এবার একটু খেয়াল করেন, আমরা তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের কনসেপ্টটা তাহলে মোটামুটি ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা জেকে ফ্লিপ ফ্লপের ইউজের উপর বা অ্যাপ্লিকেশনের উপর বেস করে এটাকে কিছু এটার মানে মডিফিকেশন দেখবো জেকে ফ্লিপ ফ্লপের। ফার্স্ট জেকে ফ্লিপ ফ্লপের যে মডিফিকেশনটা আমরা এখন ডিসকাস করব সেটার নাম হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এই টি ফ্লিপ ফ্লপটা কি জিনিস এটা আমরা জানি, সেটা হচ্ছে আমরা এখন জেকে ফ্লিপ ফ্লপটা কি করতেছি, দাঁড়ান, জেকে ফ্লিপ ফ্লপটাকে আমরা এখন আমি জেকে ফ্লিপটাকে আমি এখন একটা ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করি। আমি সার্কিট দিয়েও করতে পারতাম, জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি এটাকে ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে দেখেন আমি জেকে ফ্লিপ ফ্লপে ধরলাম আগের মতো এটা জে, এটা হচ্ছে কে, আচ্ছা এটা উপর নিচে উল্টা পাল্টাও করতে পারি, কোনো কিছু আসা যায় না কারণ এটা ব্লক, এটা আইসি, আমি যেটাকে উপরে দিতে পারি কেটাকে নিচে দিতে পারি। কিন্তু আপনারা বলতে পারেন স্যার এতক্ষণ সার্কিট তো নিচে দিয়েছেন, এই জন্য আমি আসলে এটাকে নিচে দিলাম। আর এটা হচ্ছে আমার একটা ক্লক থাকবে, ব্লক ডায়াগ্রাম দিয়ে বুঝাইছি আপনাদের সুবিধার জন্য। আউটপুট আগের মতোই দুইটা থাকবে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার। এবার দেখেন আমার যে জেকে ফ্লিপ ফ্লপটা আছে, এই জেকে ফ্লিপ ফ্লপে আমার যে ইনপুট দুইটা আছে জে আর কে, এই দুইটাকে আমি যদি শর্ট করে দেই তখন যে ফ্লিপ ফ্লপটা হয়ে যায় সেটাকে বলা হয় টি ফ্লিপ ফ্লপ। ওয়াই টি ফ্লিপ ফ্লপ? কারণ এইটাকে টি ফ্লিপ ফ্লপ বলার কারণ হচ্ছে টি ফর টগল। তার মানে এই ফ্লিপ ফ্লপটায় শুধুমাত্র জেকে ফ্লিপ ফ্লপে টগল অপারেশনটাকে ইউজ করা হবে। কিভাবে টগল অপারেশনটা ইউজ করতেছে আমরা একটু দেখি, খেয়াল করেন। টি এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে জে ভ্যালু কি হবে বলেন তোমাকে কেউ? টি এর ভ্যালু 0 হলে জে এর ভ্যালু কি হবে? 0 ভ্যালু অবশ্যই হবে 0 এবং কে এর ভ্যালু কি হবে? 0। তাহলে দেখেন জে ও 0 কে ও 0, তাহলে এখন কোন অপারেশন আছে? সেভ মোডে থাকে স্যার। সেভ মোডে থাকবে। তাহলে আপনি দেখেন জে 0 যদি হয়, আগে যদি 0 থাকে এখনো 0 হবে, আগে যদি 1 থাকে এখন কি হবে? 1 ডান। তার মানে দেখেন সে সেভ করতেছে। এবার যদি টি এর ভ্যালু 1 হয় তাহলে দেখেন তো জে এর ভ্যালু কি হবে? 1। কে এর ভ্যালু কি হবে? 1। তাহলে আপনি দেখেন জে ও 1 কে ও কি অপারেশন হয়? আগের বার 0 থাকলে এখন কি হবে? 1, রাইট? আগের বার 1 থাকলে এখন কি হয়ে যাবে? 0। তার মানে দেখেন এই যখন আমি দুইটা ইনপুটকে শর্ট করে দিলাম, টি জে আর কে দুইটাকে শর্ট করে দিলাম,
তখন যে ফ্লিপ ফ্লপটা ক্রিয়েট হয়েছে এটাকে বলা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, কারণ এখানের মধ্যে জেকে ফ্লিপ ফ্লপের টগল অপারেশনটাকে ইউজ করা হয়েছে। এবং এইটার উপর বেস করে আমরা দেখবো লেটার অন কাউন্টার বা এই ধরনের অনেক বড় বড় সিস্টেম আসলে টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করে ফেলা যায়। এর অ্যাপ্লিকেশন আমরা লেটার অন দেখবো টি ফ্লিপ ফ্লপে। তাহলে এটা একটু টাইমিং ডায়াগ্রামটা আমরা দেখে ফেলি। তাহলে একটু বলেন আমরা এখনো তাহলে পজিটিভ এজ ট্রিগার ডিভাইসে ডিজাইন করব। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার ডিভাইস ডিজাইন করব। নেগেটিভ এজ করলে নেগেটিভ এজ এর সাথে চেঞ্জ আসবে, এটা আমরা দেখবো নেগেটিভ এজ ট্রিগার ডিভাইস। তো পজিটিভ এজ ট্রিগার ডিভাইস ডিজাইন করতেছি, তাহলে ইউজার এখন ইনপুট দিচ্ছে, মনের মতো করে ইনপুট দিচ্ছে, মানে তার যেরকম দরকার, কারণ তাকে তো কোনো বাইন্ডিংস দেওয়া হয়নি। ওকে, এবার বলেন সেটার উপর বেস করে আউটপুট কি হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। আমাকে কি একটু হেল্প করেন? তাহলে বলেন টি এর ভ্যালু 1 হয়েছে, তাহলে কি আউটপুটটা প্রিভিয়াস থেকে টগল হয়ে যাবে? না স্যার, যখন এখানে ক্লক পাস থাকবে ঠিক সেই মোমেন্টে সে কি করবে, প্রিভিয়াস আউটপুটটা যদি 0 থাকে সে সেটাকে 1 বানায় ফেলবে। ওকে, এরপর আবার এর মাঝখানে দেখেন টি এর ভ্যালু 0 হয়ে গেছে, কিছু আসে যায় না, সে করবে কি, সে অলওয়েজ যেহেতু ক্লক পাস নাই সে কি আগের ভ্যালুটাকে ধরে রাখবে। যেই মোমেন্টে আবার ক্লক পাস আসবে তখন দেখেন টি এর ভ্যালু কি আছে, 0 আছে, তার মানে সে কি করবে, প্রিভিয়াস আউটপুটটাকেই সেভ করে রাখবে। ক্লিয়ার? আবার দেখেন ডিউরিং দিস এর মধ্যে কোনো ইনপুটে চেঞ্জ আসলেও কিছু আসে যায় না, চেঞ্জ আসেও নেই। আবার ক্লক পাস যখন আসবে তখন সে দেখবে ইনপুটে কি আছে, ইনপুটে কি আছে 0, তাহলে সে কি করবে, সে সেভ করবে। এবার দেখেন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল কিন্তু ক্লক পালসের তো পজিটিভ এজ এখানে নাই, তাহলে কখন চেঞ্জটা আসবে, যখন পজিটিভ এজ আসবে ঠিক সেই মোমেন্টে আমার ইনপুটে যে ভ্যালুটা আছে সেটাকে সে দেখবে। তার মানে এখানে এখন ইনপুটে কি আছে দেখেন তো 1 আছে, তার মানে যাবে টগল হবে, টগল হবে। আবার দেখেন এর মাঝখানে কোনো কিছু সে দেখবে না, আবার যখন ক্লক পাস আসবে ঠিক সেই সময় সে ইনপুটের বেস করে আউটপুট চেঞ্জ করবে। তাহলে বলেন এখানের মধ্যে ক্লক পাস আসলো, এই অবস্থায় ইনপুটে কি আছে 1 টগল, তাহলে 0 থেকে ভ্যালুটা হয়ে যাবে 1। এর মাঝখানে ভ্যালু চেঞ্জ হয়েছে সে দেখবেও না, আবার ক্লক পাস যখন আসবে তখন দেখবে, ক্লক পাস আসছে তাহলে ভ্যালুটা কি হবে 1, 0 সেভ স্যার। দেখেন 0ই আছে, তার মানে 1 থেকে 1ই থেকে যাবে, সে সেভ করে ফেলবে। এইভাবেই টি ফ্লিপ ফ্লপটা কাজ করে। এবং টি ফ্লিপ ফ্লপের যে কোনো ফ্লিপ ফ্লপের কনসেপ্ট আমাকে বুঝতে হবে, আমরা যে এইচ ট্রিগার ডিভাইস ডিজাইন করব সেই এইচটার জন্যই ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ হবে একবার, এরপর আর কোনোবার সেই ভ্যালুটা চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা এবার আমরা দেখি এই জেকে ফ্লিপ ফ্লপের আরেকটা মডিফাইড ভার্সন, সেই মডিফাইড ভার্সনটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপটা কিভাবে ডিজাইন করে একটু খেয়াল করেন। আমরা যে জেকে ফ্লিপ ফ্লপ দেখেছি, আমি নিচে আগের মতো এখানে কে রাখলাম, উপরে কে রাখলাম, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ জেকে ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে ক্লক। আমরা সার্কিট দিয়েও দেখতে পারতাম, কোনো সমস্যা নেই, আমি জাস্ট কাজের সুবিধার জন্য, বুঝার সুবিধার জন্য ব্লক ডায়াগ্রামটা ইউজ করলাম। আচ্ছা, ইভেন যে উপরে কে নিচেও থাকতে পারে, কোনো সমস্যা নেই, তখন সেই হিসেবে কানেকশনটা দিতে হবে। আচ্ছা, এবার আমাকে এটা যেটা করতে হবে ডি ফ্লিপ ফ্লপের জন্য, আমরা কি করব, জে থেকে একটা নট গেট নিয়ে কে তে কানেক্ট করব। ওকে, জে থেকে নট গেট নিয়ে কে তে, কিন্তু যদি যেটা উপরে থাকতো তাহলে উপর থেকে নট গেটটা নিচে আসতো, এটা মাথায় রাখবেন। এবং এটাকে আমরা বলতেছি ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ কোথা থেকে আসছে, ডি ফর ডেটা ফ্লিপ ফ্লপ, তার মানে আমি যে ইনপুট ডেটাটা দিব আউটপুটে সেই ডেটাটাই আসবে, এটাই হচ্ছে এই ফ্লিপ ফ্লপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাহলে দেখি সেটা আসে নাকি। তাহলে খেয়াল করেন ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাকে কেউ বলেন জে এর ভ্যালু কি হবে, 0। কে এর ভ্যালু কি হবে, কেউ বলেন, ইনভার্টার লাগানো তো, কে এর ভ্যালু কি হবে 1। তাহলে দেখেন জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু যদি 1 হয়, এ কোন অপারেশনে গেল, জেকে ফ্লিপ ফ্লপ কোন অপারেশনে যাবে স্যার, রিসেট। আচ্ছা 126 ছাড়া কেউ অ্যানসার দিতেছে নাকি? স্যার রিসেট হবে। আর বাকিরা তো নরমালি অ্যানসার দেয়, কি সমস্যা, বাকিরা অ্যানসার দিবেন, আমি কিন্তু এগুলো নোট করি ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তো জে 0 কে 1, তাহলে আউটপুট কি হবে, রিসেট হবে, তার মানে আউটপুটটা ফোর্সফুলি 0 হয়ে যাবে। তাহলে আউটপুট কি হচ্ছে 0, ইনপুট দিছেন 0, আউটপুটও 0, তার মানে দেখেন ডেটাটা সেভ হয়ে গেছে, ডান। মানে ডেটাটা সেভ মানে বলতেছি যেটা ডেটা দিছি সেটাই আউটপুটে গেছে। এবার দেখেন ডি এর ভ্যালু যদি 1 দেই তাহলে জে এর ভ্যালু কি হবে 1, কে এর ভ্যালু কি হবে 0, তাহলে এটা কোন অপারেশনে গেল, সেভ। তাহলে আউটপুটটা কি হবে 1। তাহলে দেখেন আপনি ইনপুট দিছিলেন কি 1, আউটপুটে কি পাইলেন 1, যেটা ইনপুট দিবেন আউটপুটে সেটাই পাইলেন, তার মানে এটা আসলে একটা বাফারের মতো কাজ করতেছে, আপনি যেটা ইনপুট দিবেন আউটপুটে সেটাই চলে যাবে। এই জিনিসটা এই কাজটার উপর বেস করে এটাকে আসলে অনেক বড় বড় অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। আপনারা অ্যানালগ ইলেকট্রনিক্স দেখছেন বাফার সার্কিটের কাজ কি, ডিজিটাল ইলেকট্রনিক্স আসলে এই বাফারটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে আমরা বিভিন্ন রকম বড় বড় স্টোরেজ ডিভাইস ক্রিয়েট করি, যেটা আমরা লেটার অন দেখব। তো স্যার কোশ্চেন,
প্লিজ স্যার তাহলে কি স্যার ফ্লিপ ফ্লপ কোনোভাবে ইনভার্টার হিসেবে কাজ করতে পারে না? বুঝি নাই, সরি স্যার তাহলে কি ফ্লিপ ফ্লপ কোনোভাবে ইনভার্টার হিসেবে কাজ করতে পারবে? যখন আমরা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করব, আমরা যখন অ্যাপ্লিকেশনের উপর বেস করে এটাকে মডিফাই করলাম, তখন আমাদের এইখানে ডি ফ্লিপ ফ্লপের সময় এটা বাফার হিসেবে কাজ করতেছে। আর ইনভার্টার বানাতে হলে আমাকে কে এটাকে উল্টা করে জে এর সাথে কানেক্ট করতে হবে, কে থেকে যেটাকে ইনভার্ট করে তখন ইনভার্টার হয়ে যাবে। বুঝতে পারছেন? এই উল্টা করে দেন তাহলে আপনি ইনভার্টার পেয়ে যাবেন। তাহলে আমরা একটু টাইমিং ডায়াগ্রাম দেখি। তো আসলে অ্যাপ্লিকেশনে ইনভার্টার লাগে না, অ্যাপ্লিকেশনে নরমালি এই দুটাই ইউজ করা হয়, টি আর জে। এটাও আপনিও আপনার ইউজ অনুযায়ী করতে পারবেন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমরা এবার এটা টাইমিং ডায়াগ্রাম দেখি। মনে করেন কোন একটা ইউজার তার মন মতো এখানের মধ্যে ডি এর ভ্যালু দিল। এবার আমরা আউটপুটটা অ্যানালাইসিস করব। আমাকে একটু হেল্প করবেন কেউ আউটপুটটা নিয়ে? আউটপুটটা কেউ একটু হেল্প করেন। তাহলে বলেন আউটপুটটা কি হবে? বড় করে দিলাম। এবার বলেন কখন কখন চেঞ্জ আসবে? আমরা এটাকে পজিটিভ এজ ট্রিগার, এটাও পজিটিভ এজ ট্রিগার ডিভাইস ডিজাইন করতেছি, নেগেটিভ এজ না, পজিটিভ এজ। তার মানে যখন পজিটিভ এজ আসবে ঠিক সেই মোমেন্টে ইনপুটে যে ডেটা আছে সেটাই সে আউটপুটে দিবে। এবার দেখেন আবার ক্লক পালস আসলো, তাহলে ইনপুটে যে ডেটা আছে সেটাকেই সে আউটপুটে পাঠাবে। আবার ক্লক পালস আসলো, এর আগে কিন্তু জিরো হয়েছে সেটা সে দেখবে না। যখন ক্লক পালস আসবে ঠিক সেই মোমেন্টে ইনপুটে যে ভ্যালুটা আছে সেটাকে সে আউটপুটে পাঠিয়ে দিবে। আবার ক্লক পালস আসলো, ইনপুটে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে পাঠিয়ে দিবে। আবার ক্লক পালস আসলো, ইনপুটে যে ভ্যালুটা আছে আউটপুটে সে সেটাকে পাঠিয়ে দিবে। ডিউরিং দিস ইনপুট চেঞ্জ হয়ে গেছে কিন্তু সে সেটা সেন্স করবে না। যখন ক্লক পালস আসবে তখনই সে যেটা আছে সেটাকে পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? এভাবে এই ডি ফ্লিপ ফ্লপ কাজ করে। তাহলে দেখেন ইনপুটে যেটা আছে সেটাই কিন্তু ডেটাটা গেছে, কিন্তু ক্লক পালস যখন আসছে ঠিক সেই সময়টা, তার মানে এর মাঝখানে ইনপুটে যে ফ্লাকচুয়েশন আছে সেই ফ্লাকচুয়েশনটা সে আউটপুটে সেটার উপর বেস করে যাবে না। সবাই কি বুঝতে পারছেন ডি ফ্লিপ ফ্লপের কাজটা? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে যখন আমরা আসলে আমাদের ফ্লিপ ফ্লপটা ডিজাইন করি, ফ্লিপ ফ্লপে কিন্তু একটা দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে। সেই পয়েন্টটা কি? সেটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা যেমন বললাম জে আছে, কে আছে এবং ক্লক পালস আছে। এটা ছাড়াও ফ্লিপ ফ্লপে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে আমি ফোর্সফুলি এই আউটপুটটাকে সেট করে দিতে পারবো। তার মানে আউটপুটটাকে ফোর্সফুলি 1 করে দিতে পারবো। ইনপুটে যা ইচ্ছা থাক ফোর্সফুলি আমি আউটপুটটাকে 1 করে দিতে পারবো। সেম ভাবে আমি ফোর্সফুলি আউটপুটটাকে 0 করে দিতে পারবো। তো যখন আমরা ফোর্সফুলি আউটপুটটা ইনপুটে যা ইচ্ছা থাকে আউটপুটকে ফোর্সফুলি 0 করতে চাই, তখন মানে আসলে আমি আউটপুটটা ক্লিয়ার করতে চাই, সেজন্য নরমালি এই ফ্লিপ ফ্লপের মধ্যে একটা ক্লিয়ার বাটন থাকে। সেম ভাবে আমি যদি আউটপুটকে ফোর্সফুলি সেট করতে চাই তাহলে আউটপুটের মধ্যে একটা প্রিসেট বাটন থাকে। একটু খেয়াল করেন এখানের মধ্যে বাটনের মধ্যে একটা গোল সাইন আছে। এই গোল সাইনটা নরমালি রিপ্রেজেন্ট করে একটা নট, এবং যখন আমি পি এর উপর মাথায় একটা বার দিছি এই জিনিসটা রিপ্রেজেন্ট করে এটা একটা অ্যাক্টিভ লো ডিভাইস। হোয়াট ইজ দ্য মিনিং অফ লো? তার মানে হচ্ছে এটাকে এখানে যদি আমি 0 দেই তাহলে এটা অ্যাক্টিভ হবে। তার মানে বলেন তো প্রিসেটের ভ্যালু যদি আমি 0 দেই তার মানে প্রিসেট অ্যাক্টিভ হবে এবং আউটপুট ফোর্সফুলি কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে দেখেন প্রিসেট যখন 0 করব, ক্লিয়ার যখন 1 রাখবো, এটা যদি অ্যাক্টিভ লো তাহলে 0 দিলে আমার আউটপুটটা ফোর্সফুলি কি হবে? 1 হয়ে যাবে। প্রিসেট যখন 1 থাকবে, ক্লিয়ার যখন 0 থাকবে, তাহলে ফোর্সফুলি আউটপুটটা কি হয়ে যাবে বলেন? 0 স্যার। 0 হয়ে যাবে। ক্লিয়ার করে দিছি ফোর্সফুলি, ইনপুটে যা ইচ্ছা থাকতা। কিন্তু যদি আমি চাই যে না প্রিসেট ক্লিয়ারের উপর বেস করে না, আমার ইনপুটটা যেটা আছে সেটার উপর বেস করে আউটপুটটা হোক সিস্টেমের অনুযায়ী, তাহলে আমরা কি করব? দোনোটাকে 1 করে দেব। তার মানে দোনোটাই ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে আমার আউটপুটটা তখন কি হবে? ইনপুটে যেটা আছে সেটার উপর বেস করে হয়ে যাবে। এখন কেউ যদি দুষ্ট প্রকৃতির হয়, সে যদি দোনোটাকে একসাথে অ্যাক্টিভ করে, সেটা কখনোই করা যাবে না। তার মানে কখনোই আপনি একই সাথে প্রিসেট আর ক্লিয়ার করে রাখতে পারেন না, কারণ আপনি আউটপুট 1 ও চাচ্ছেন 0 ও চাচ্ছেন, এরকম কনফিউশন থাকলে তো আসলে সিস্টেম ডিজাইন হবে না। তো কখনোই একসাথে দুইটা আপনি 0 করে দিতে পারবেন না, দুটোটাকে একসাথে অ্যাক্টিভ করতে পারবেন না। এটাই হচ্ছে একটা মানে কি বলবো রেস্ট্রিকশন। ওকে স্যার, আগের গুলোর স্ক্রিনশট নিতে পারি নাই স্যার। ও প্লিজ, আপনি তো সাথে সাথে নিতে হবে। একটা টপিক পড়ার সময় আবার যদি এভাবে বলেন এটা তো মুশকিল, এটা তো খুবই সমস্যার কথা। কোন টপিকটা দেখবেন বলেন? স্যার টিপ থেকে। আর স্ক্রিনশট কেন নিতেছেন? আপনি লিখবেন না? আমি যখন যেটা দেখাচ্ছি সেটা লিখে ফেলবেন তো। আর এত দ্রুত ছকগুলা করা যায় না স্যার। যখন পারবেন না, দেখেন যেটা লেখা বাকি থাকবে আমাকে সাথে সাথে বলবেন স্যার লিখতে পারিনি, আমি তখন স্টপ করব। ঠিক আছে? লিখতে না পারলে আমি স্টপ করব, কোনো সমস্যা নেই। ওকে স্যার একসাথে লেখা তারপরে বোঝা স্যার দুইটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আপনারা ফেস টু ফেস ক্লাস কি করতেন? তখন কি ক্লাস ভিডিও করতেন মাহফুজ? না স্যার। আমি এখনো তো টাইম দিব, আমি তো এখনো বললাম যতক্ষণ আপনি লিখবেন না ততক্ষণ আমি টাইম দিব। আপনি শুধু বলবেন, শুধু একটা শেষ করে ফেললে বলবেন না, আগেই বলবেন স্যার লেখা হয়নি একটু লেখার টাইম দেন, আমি লেখার টাইম দিব। ঠিক আছে?
আচ্ছা, এটাও তো টি ফ্লিপ ফ্লপ তুলছেন ছবি? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ওকে, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম। ঠিক আছে? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন এটা হচ্ছে প্রিসেট ক্লিয়ারেরটা। তো এটা হচ্ছে আমাদের নট, আমাদের এটা হচ্ছে এটা এই সিস্টেমটা আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা এখন যেটা করব, এই সিস্টেমটা ডিজাইন করার চেষ্টা করব। এই সিস্টেমটা আমরা ডিজাইন করার এখন একটা চেষ্টা করি কিভাবে আমরা এই প্রিসেট ক্লিয়ার অপশন দিয়ে কাজটা করতে পারি এবং প্রিসেট ক্লিয়ার একটি লো দিয়ে। তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা সিস্টেমটা ডিজাইন করতে যাচ্ছি। তাহলে এটা জেকে ফ্লিপ ফ্লপ হবে, সেটাকে জাস্ট একটু মডিফাই করব। তো আপনাদের যদি জেকে ফ্লিপ ফ্লপটা মনে থাকে তাহলে আমরা শুরু করি কোথা থেকে? এসআর ল্যাবস থেকে। তাহলে একটার আউটপুটের ফিডব্যাক আরেকটায় যাবে, এটার ফিডব্যাকটা এটার মধ্যে যাবে। আমার সাথে সাথে ড্র করেন তাহলে হয়ে যাবে। এবার দেখেন এখানে কি থাকতো? এস, এখানে থাকতো আর। এটা আমাদের মনে আছে, এটা এস, এটা হচ্ছে আর। এরপর আমরা কি করতাম? এন্ড গেট দিতাম, রাইট? দুইটা কমন করে এখানে কি থাকতো? ক্লক। ক্লক থাকতো, রাইট? এখানের মধ্যে কি থাকতো? কে, এখানে জে, ফিডব্যাক, লাস্টে একটা ফিডব্যাক। এই ফিডব্যাকটা এখন দিবেন না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, কিন্তু আপনারা এখন এটা ফিডব্যাকটা দিবেন না। আচ্ছা, এই প্রিসেট ক্লিয়ারে এখন একটা মডিফিকেশন করা হবে, সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এরপর একটা অর গেট ইউজ করব। একটা অর গেট ইউজ করব। এই উপরের অর গেটটা ইউজ করব প্রিসেটের জন্য, আর নিচের অর গেটটা ইউজ করব ক্লিয়ারের জন্য। তাহলে আমরা যেহেতু একটি লো ডিভাইস ডিজাইন করতেছি, তাহলে আমাদের অবশ্যই জিরোর জন্য কাজ করতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে একটা নট গেট দিই। ওকে, এই নট গেটটা এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়। আবার অনেক সময় দেখবেন নট গেটটা রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? এখানের মধ্যে একটা রাউন্ড সিম্বল দিয়ে। রাউন্ড সিম্বল দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, বা নট গেট এভাবে রিপ্রেজেন্ট করা যায়। দুইভাবে আসলে নট গেটটা রিপ্রেজেন্ট করা যায়। ওকে, আপনারা দেখবেন অনেক জায়গায় এরকম একটা সিম্বল থাকে, এগুলো আসলে নট রিপ্রেজেন্ট করে। ওকে, তো আমি এখন আপনাদের একদম আপনারা যেভাবে নট গেটটা চিনেন সেইভাবে আসলে জিনিসটা ডিজাইন করলাম। তাহলে দেখেন এখানের মধ্যে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রিসেট, এবং এটা যদি লো উপরে বার থাকবে, এটা হচ্ছে ক্লিয়ার অ্যাক্টিভ লো, সেজন্য উপরে বার থাকবে। এবং আমাদের যেটা হবে সেটা হচ্ছে এবার একটু মডিফিকেশন হবে, যেটা হচ্ছে ফিডব্যাকটা আমরা যেটা ইউজ করছিলাম সেই ফিডব্যাকটা আমরা এখান থেকে নিব না, আমরা ফিডব্যাকটা নিব একদম শেষ থেকে। খেয়াল করেন ফিডব্যাকটা তাহলে কোথা থেকে নিব? একদম শেষ থেকে। সেম ভাবে এই ফিডব্যাকটাও কি হবে? একদম শেষ থেকে। এবং লাস্টের এই আউটপুটটাকে আমরা বলবো কিউ, আর এটাকে বলবো কিউ বার। তার মানে এটা আমরা নিব না, ফিডব্যাকটা একদম লাস্ট থেকে নিব, রাইট? এটাই হচ্ছে মডিফিকেশন প্রিসেট ক্লিয়ারের জন্য। আচ্ছা, ফিডব্যাকটা বুঝতেছি না কোথা থেকে গেল। দাঁড়ান দেখাচ্ছি। স্যার আমাদের এখানে কোনো কিছু ভাষা নাই। আচ্ছা, তাহলে একটু টাইম লাগতেছে, একটু ওয়েট করুন। আপনাদের ওখানে যে আচ্ছা পজ হয়ে আছে, দাঁড়ান। আচ্ছা, এবার আশা করি স্ক্রিনটা দেখতে পাইতেছেন। তাহলে আমি দাঁড়ান আপনাদের জন্য দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে এবার করতেছি আপনাদের দেখেন। এটা হচ্ছে সার্লেজ। ওকে, এতটুকু ক্লিয়ার, রাইট? এতটুকু ক্লিয়ার। এবার আমাদের এখানের মধ্যে এন্ড গেট থাকে, এটাও ক্লিয়ার। দুইটার মধ্যে আমরা কমন নিয়ে ক্লক নেই, এটাও মোটামুটি শিওর। এটা যে, এটা কে, রাইট? ওকে, দেন আমাদের একটা ফিডব্যাক থাকতো এখান পর্যন্ত, কিন্তু এখন আমরা কি করব না, এখানে কোনো ডিরেক্ট ফিডব্যাক কি দিব না, দেব না স্যার, অর গেট দিব। এর মধ্যে একটা মডিফিকেশন করব, অর গেট দিব। ওকে, এই অর গেটটা হচ্ছে কিসের জন্য? প্রিসেট। তাহলে এটার মধ্যে একটা নট থাকবে। এটা হচ্ছে কিসের জন্য? ক্লিয়ার। তাহলে এখানের মধ্যে একটা নট দিয়ে আমরা দিব। এটা হচ্ছে প্রিসেটের জন্য, আর এটা হচ্ছে কিসের জন্য? ক্লিয়ারের জন্য। ডান। এবার আমরা একটা ফিডব্যাক, যেটা আগে ছিল কোথায়, আগে দিতাম এই কিউ এর, এখন মডিফাইড কিউটা কোনটা? এটা, এটা হচ্ছে কিউ বার। তাহলে আমরা এখন ফিডব্যাকটা কোথা থেকে নিব? মডিফাইড ভার্সন থেকে। তাহলে আমাদের এই ফিডব্যাকটা এখন যাবে
কিউ থেকে, রাইট? এবং এই ফিডব্যাকটা যাবে কোথা থেকে? কিউ বার থেকে। ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন সবাই? জি স্যার। এইবার দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এটা কিভাবে কাজ করবে। দেখেন যদি আমি এখন প্রিসেটের ভ্যালু 0 দিয়ে দেই আর ক্লিয়ারের ভ্যালু 1 দেই, খেয়াল করেন 0 দিলে এই অর গেটের ইনপুট কি হবে? 1, আর 1 দিলে এখানে ইনপুট কি হবে? 0। আমরা জানি অর গেটে 0 দিলে একটা ইনপুটে কিছু যায় আসে না, বাট 1 দিলে আউটপুটটা ফোর্সফুলি কি হয়ে যাবে? 1 যাই থাক না কেন আউটপুট কিন্তু এটা 1 হয়ে যাবে, এবং একটা আউটপুট 1 হলে আমরা জানি অপর আউটপুটটা 0 হয়ে সিস্টেমটা তাহলে মোটামুটি সেট হয়ে যাবে। তার মানে প্রিসেটে আপনি যদি 0 দেন ফোর্সফুলি আউটপুটটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি ক্লিয়ারের মধ্যে এখন দেই, মনে করেন ক্লিয়ারে যদি আমি 0 দেই, তাহলে দেখেন ক্লিয়ারে যদি 0 দেই তাহলে এটা কি হবে? 1। আর প্রিসেটে যদি আমরা 1 দেই তাহলে এটা কি হবে? 0। দেখেন 0 দিলে কিছু আসে যায় না, ইনপুটে যা আছে সেটার উপর চেঞ্জ হবে। কিন্তু 1 দেওয়া মানে ফোর্সফুলি আউটপুটটাকে আপনি কি করে দিলেন? কিউ বারকে 1 করে দিলেন। কিউ বার 1 মানে কি? কিউ 0। তার মানে আপনি ফোর্সফুলি আউটপুটটাকে রিসেট করে দিলেন। তার মানে ক্লিয়ার বাটনটা আপনি যদি 0 দেন আপনার আউটপুটটা ফোর্সফুলি 0 হয়ে যাবে। কিন্তু মানে আপনি যদি আউটপুটকে ফোর্সফুলি 0 করতে চান, আর আপনি যদি চান না আমার ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ হোক, তাহলে আপনি কি করবেন? আপনি দোনোটার মধ্যেই 1 দিয়ে রাখবেন। দোনোটায় 1 দিলে কি হবে? দেখেন অর গেটের মধ্যে কি থাকবে? 0 থাকবে। অর গেটে 0 থাকলে কোনো সমস্যা আছে? অন্য ইনপুটে যা আছে সেটার উপর বেস করে আউটপুট চেঞ্জ হবে। তার মানে নরমাল সিস্টেমের মতোই আউটপুটটা তখন কাজ করবে। সবাই কি বুঝতে পারছেন? আর আমরা কখনোই দোনোটাকে 0 দিয়ে অ্যাক্টিভ করে রাখতে পারবো না, কারণ দোনোটাকে 0 দিয়ে অ্যাক্টিভ করা মানে ইটস এ ক্রাইম অ্যাকচুয়ালি। ওকে, কারণ এটা হচ্ছে আপনি প্রিসেট ক্লিয়ার দুটো একসাথে কিভাবে করেন। ওকে, এবার দেখেন আপনাদের জন্য আমি এখানের মধ্যে জিনিসটা ডিজাইন করে রাখছি, একটু যদি আপনারা খেয়াল করেন। সেটা হচ্ছে আমি আপনাদের যদি দেখেন এখানের মধ্যে দেখতে পাইতেছেন যে আছে 0, কে আছে 1, সিস্টেমটা রিসেট আছে, আমি j1 k0 করে দিলাম। আউটপুট কিন্তু সাথে সাথে চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ ক্লক পালসের ভ্যালু কি? 0 স্যার 0। যে মোমেন্টে ক্লক পালস দিব আউটপুটটা চেঞ্জ হবে। দেখেন k1 j0 আউটপুট চেঞ্জ হবে না, যে মোমেন্টে আমি ক্লক পালস দিব আউটপুটটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? এবার যদি আমি আমার আউটপুটটাকে ফোর্সফুলি 1 করে দিতে চাই, আমি কি করব? প্রিসেটটাকে 0 করে দেব। বুঝতে পারছেন? আউটপুট ফোর্সফুলি 1 হয়ে গেছে। কিছু মানে এটা তো ক্লক পালস না, ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুটটা ফোর্সফুলি 1 হয়ে গেছে। এবার যদি আমরা সেটাকে আবার বাদ দিয়ে দিতে চাই তাহলে কি করব? ক্লক পালস দিলেই আমাদের আউটপুটটা ঠিক হয়ে যাবে। তাহলে দেখেন সেম ভাবে আউটপুটকে যদি আমি 0 করে দিতে চাই, বা এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, k এর ভ্যালু j এর ভ্যালু 1, k এর ভ্যালু 0, এখন আউটপুট 1 আছে। আমি আউটপুটকে যদি ফোর্সফুলি কিউ বারকে 1 করতে চাই, ক্লিয়ারটাই কি করব? 0 করব। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা ফোর্সফুলি কিন্তু এখন আউটপুটটাকে কন্ট্রোল করতে পারতেছি। তবে এই সার্কিটটা কিন্তু আমরা একদম আপনাদের বোঝানোর জন্য দেখাইছি, কিন্তু অরিজিনাল সার্কিটটা কিন্তু এটার অনেক মডিফাইড ভার্সন। কি রকম খেয়াল করেন, আমরা যে এখানে মধ্যে ক্লক দিলাম, ক্লকটা কিন্তু এজ ট্রিগার্ড হয়, শুধুমাত্র এখানে কিন্তু কোনো এজ ট্রিগারিং ইউজ করিনি। সেকেন্ড অফ অল এটা টগলের জন্য কাজ করবে না, কারণ আমি 1 দিলে ক্লক পালস যদি বড় দেই আউটপুটটা বারবার চেঞ্জ হবে। তো সেজন্য এই সার্কিটটা নরমালি প্র্যাকটিক্যালি ইউজ হয় না, এটা মডিফাইড ভার্সন ইউজ করা হয়। আমরা লাস্ট ক্লাসেও বলছি এটাকে মাস্টার স্লেভ ইউজ করা হয় এবং ক্লক পালসের মধ্যে এজ ট্রিগারিং ইউজ করা হয়। বোথ মডিফিকেশনের পর তারপর সার্কিটটা গিয়ে আমরা যে নরমাল একটা জেকে ফ্লিপ ফ্লপ দেখি, এই যে এরকম একটা অ্যানিমেটেড জেকে ফ্লিপ ফ্লপ আছে না আপনার ইয়েতে, প্রোটিয়াসে, এই যে প্রোটিয়াসে একটা এরকম অ্যানিমেটেড জেকে ফ্লিপ ফ্লপ আছে, এই ফ্লিপ ফ্লপটা আমরা দেখতে পাই। ওইটা হচ্ছে মাস্টার স্লেভ কনসেপ্ট। এবং আমরা যখন আপনার কি বলবো এইচ ট্রিগার ইউজ করতেছি তখন, যেমন দেখেন এখন কিন্তু 1 আছে, ক্লক পালস দিলাম, আউটপুট 1 0 হয়ে গেছে। আমি ক্লক পালস যদি দিয়েই বসে থাকি কিছু আসে যায় না, সে একবারই চেঞ্জ হবে, কারণ এখানের মধ্যে এইচ ট্রিগারিং করে দেওয়া আছে। যখন আমি একবার ক্লক পালস দিব সেটার জন্য একবারই শুধুমাত্র চেঞ্জ হবে, সেটার মধ্যে এটার ভিতর মাস্টার স্লেভ এবং এইচ ট্রিগারিং দুইটাই দেওয়া আছে। বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি নরমাল কনভেনশনে দেখতে চাই তাহলে দেখবেন অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। যেমন আমি যদি 1 দিতে চাই তাহলে বেসিক্যালি এখানের মধ্যে এরর আসছে, এটা কখনোই সে করতে পারবে না। এই হচ্ছে তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই তাহলে একটু ভালো করে যা যা করছি সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন, এবং আপনার যদি কোনো